চলুন আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলা যাক যা হয়তো ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা নিয়ে আমাদের এতদিনের পুরো ধারণাটাই বদলে দিবে। অস্টিন ক্লিয়নের বিখ্যাত বই স্টিল লাইক অ্যান আর্টিস্টের মূল ভাবনাগুলো নিয়েই আজকের এই আলোচনা। তাহলে শুরু করা যাক এই দারুণ যাত্রা। যখনই দারুণ কিছু একটা তৈরি করার কথা মাথায় আসে, প্রায়ই মনে হতে পারে, আরে এই আইডিয়াটা তো একদম নতুন না, সবকিছু একদম ইউনিক, একদম মৌলিক হতে হবে। এই রকম একটা বিশাল চাপ কিন্তু মাথার উপর কাজ করে। আর এই চাপের কারণেই অনেকে শুরু করার আগে হাল ছেড়ে দেন। কিন্তু আসল সত্যিটা কি জানেন? পৃথিবীর কোনো সৃষ্টি ১০০% নতুন বা অরিজিনাল না। এই একটা লাইনে কিন্তু পুরো বইটার মূল ভিত্তি। যখন কোনো কাজকে আমাদের খুব মৌলিক বলে মনে হয়, তার মানে শুধু একটাই, আমরা সেই কাজের পেছনের আসল অনুপ্রেরণা বা উৎসগুলো এখনও খুঁজে পাইনি। তাহলে চলুন প্রথমেই সৃজনশীলতা নিয়ে সবচেয়ে বড় ধারণাটা ভাঙা যাক। এই যে একটা কথা আছে না, যে শূন্য থেকে সবকিছু তৈরি করতে হবে, এই মিথটা ভেঙে আমরা দেখব কিভাবে আইডিয়াগুলোকে মেলানোর বাস্তবতায় পৌঁছানো যায়। ব্যাপারটা হলো, প্রত্যেকটা নতুন আইডিয়া আসলে পুরনো এক বা একাধিক আইডিয়ার একটা ম্যাশআপ, কিংবা বলতে পারেন একটা রিমিক্স। ধরুন একজন সঙ্গীত শিল্পীর কথা। তিনি ছোটবেলা থেকে যে হাজারো গান শুনে বড় হয়েছেন, নতুন কোনো সুর তৈরি করার সময় অবচেতনভাবেই সেই সুরগুলো তার কাজে মেশে যায়, একটা নতুন রূপ পায়। এখন আসা যাক সবচেয়ে মজার অংশে, অনুপ্রেরণা চুরি করার শিল্প। এখানে চুরি শব্দটাকে কিন্তু একটা একেবারে নতুন আর ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয়েছে। এটা আসলে প্লেজিয়ারিজম নয়, বরং শেখা এবং অনুপ্রাণিত হওয়ার একটা দারুণ উপায়। তো এই ভালো চুরি আর খারাপ চুরির মধ্যে পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি। খারাপ চুরি হলো স্রেফ অন্যের কাজ নকল করা, যেটাকে আমরা প্লেজিয়ারিজম বলি। আর ভালো চুরি হলো অন্যের কাজের পেছনে চিন্তাভাবনাটা বোঝা, তাকে সম্মান করা এবং তারপর অনেকগুলো উৎস থেকে অনুপ্রেরণা নিয়ে সম্পূর্ণ নতুন কিছু তৈরি করা। তাহলে প্রশ্ন হলো, এই ভালো চুরিটা করা যায় কিভাবে? এর জন্য ৩টে সহজ ধাপ আছে। প্রথমত, সেই আইডিয়াগুলো সংগ্রহ করতে হবে যা আপনাকে সত্যি টানে, যা আপনার মন ছুঁয়ে যায়। দ্বিতীয়ত, শুধু কাজটা না দেখে তার পেছনের চিন্তা আর কৌশলটা বোঝার চেষ্টা করতে হবে। আর সবশেষে সেই আইডিয়াগুলোকে নিজের অভিজ্ঞতা আর অনুভূতির সাথে মিশিয়ে নতুন একটা রূপ দিতে হবে। অনেকেই একটা বড় ভুলের মধ্যে থাকেন। তারা ভাবেন আগে নিজেকে খুঁজে পেতে হবে, তারপর কাজ শুরু করা যাবে। কিন্তু এই অংশে আমরা দেখব কেন পরিষ্কার ধারণার জন্য অপেক্ষা না করে কাজ শুরু করাটাই বেশি জরুরি। এখানে দুটো চিন্তাভাবনার মধ্যে আকাশ পাতাল তফাৎ। পুরনো ধারণাটা হলো আগে আমি নিজেকে চিনব, তারপর কাজ শুরু করব। কিন্তু নতুন ধারণাটা বলছে কাজ করতে করতেই আসলে একজন নিজেকে চিনতে পারে। সৃজনশীলতা এমন একটা প্রক্রিয়া যা কাজ করতে করতেই শেখা যায়, বসে থেকে নয়। শুরুর দিকে নিজের পছন্দের কোনো আর্টিস্টকে অনুকরণ করা কিন্তু কোনো অন্যায় না, বরং এটাই শেখার পথ। আর এখানে লুকিয়ে আছে একটা অসাধারণ ব্যাপার। যখন কেউ তার হিরোকে হুবহু নকল করতে গিয়ে ব্যর্থ হয়, ঠিক সেই ব্যর্থতার জায়গাগুলোতে তার নিজস্ব স্টাইল, তার আসল পরিচয় জন্ম নেয়। আচ্ছা, এতক্ষণ তো আমরা মানসিকতার কথা বললাম। এবার চলুন কিছু একদম বাস্তবসম্মত আর ব্যবহারিক দিক নিয়ে কথা বলি। কারণ সৃজনশীল কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সঠিক অভ্যাস আর পরিবেশ তৈরি করাটা অত্যন্ত জরুরি। লেখক এখানে খুব মজার একটা পরামর্শ দেন। দুটো ডেস্ক রাখার কথা বলেন তিনি। একটা হলো অ্যানালগ ডেস্ক, যেখানে কোনো ল্যাপটপ, ফোন বা কোনো ইলেকট্রনিক গ্যাজেট থাকবে না। শুধু কাগজ কলম থাকবে আইডিয়া নিয়ে খেলার জন্য, ভুল করার জন্য। আর অন্যটা হলো ডিজিটাল ডেস্ক, যেখানে সেই আইডিয়াগুলোকে এডিট করে ফাইনাল করা হবে। কারণ শারীরিক নড়াচড়া মানে হাতে কলমে কাজ করলে মস্তিষ্কের এমন অংশগুলো সক্রিয় হয় যা কম্পিউটারের সামনে বসে হয় না। প্রায়ই একটা ভুল ধারণা কাজ করে যে একটা কিছুতে সফল হতে হলে বাকি সব শখ বিসর্জন দিতে হবে। কিন্তু ব্যাপারটা একদমই উল্টো। আমাদের সাইড প্রজেক্ট বা হবিগুলোই আমাদের মূল কাজের জ্বালানি হিসেবে কাজ করে। এমনকি মাঝে মাঝে কিছুই না করে অলস বসে থাকাও খুব দরকারি, কারণ ঠিক তখনই আমাদের অবচেতন মনটা ভেতরের সমস্যাগুলো সমাধান করতে শুরু করে। শুনতে খুব অদ্ভুত লাগছে, তাই না? বোরিং হতে হবে? কিন্তু এটাই সত্যি। দৈনন্দিন জীবন যত বেশি সাধারণ, গোছানো আর নিয়মমাফিক হয়, ক্রিয়েটিভ কাজে তত বেশি শক্তি আর সাহস পাওয়া যায়। একটা সুশৃঙ্খল রুটিন থাকলে ক্রিয়েটিভ ঝুঁকি নেওয়ার জন্য মানসিক শক্তিটা বেঁচে যায়। এবার আমরা
একদম শেষ এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী পয়েন্টটা নিয়ে কথা বলবো। কিভাবে আমাদের সীমাবদ্ধতা, মানে আমাদের যা কিছু নেই, সেটাই আমাদের সৃজনশীলতার সবচেয়ে বড় উৎস হয়ে উঠতে পারে। প্রায়ই মনে হয় যা কিছু নেই সেটাই হয়তো আমাদের বাধা, কিন্তু সেই সীমাবদ্ধতাই কি আসল শক্তি হয়ে উঠতে পারে? অনেকেই তো অভিযোগ করেন যে কাজ করার জন্য যথেষ্ট সুযোগ বা রিসোর্স নেই। কিন্তু বাস্তবতা হলো, যখন অপশন অনেক বেশি থাকে তখন আমরা বরং দ্বিধায় পড়ে যাই, সৃজনশীলতা পঙ্গু হয়ে যায়। অন্যদিকে যখন সম্পদ কম থাকে তখনই আমাদের মস্তিষ্ক সবচেয়ে সেরা সমাধানটা খুঁজে বের করতে বাধ্য হয়। দামি ক্যামেরা নেই বলে কাজ আটকে না রেখে হাতের সাধারণ ফোনটা দিয়েই শুরু করাটা হচ্ছে কম সম্পদে বেশি রিসোর্সফুল হওয়ার আসল উদাহরণ। আর এখানেই লুকিয়ে আছে আসল রহস্যটা। সৃজনশীলতার আসল কাজ হলো এটা জানা যে কি বাদ দিতে হবে। সীমাবদ্ধতা আমাদের মূল বিষয়ে ফোকাস করতে বাধ্য করে এবং অতিরিক্ত তথ্যের ভিড়ে হারিয়ে যাওয়া থেকে বাঁচায়। তো এই পুরো আলোচনাটা শোনার পর এখন কি করা যায়? শুধু শুনে ভুলে না গিয়ে চলুন একটা ছোট্ট কাজ দিয়ে শুরু করা যাক, একদম আজকেই। পছন্দের যে কোনো একজন শিল্পীর কাজ নিয়ে ভাবা যেতে পারে। তার কাজের ঠিক কোন দিকটা সবচেয়ে বেশি আকর্ষণ করে সেটা খুঁজে বের করে শুধু সেই একটা দিক থেকে অনুপ্রাণিত হয়ে নতুন কিছু করার চেষ্টা করা যায়। কারণ এই ছোট ছোট চেষ্টাই কিন্তু সৃজনশীলতার আসল কাঁচামাল।